তো আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে ডিসকাস চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট। রিপ্রেজেন্টেটিভ পোয়েট হিসেবে চসারকে আমরা ডিসকাস করব। তো সর্বপ্রথমে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? দ্য টার্ম রিপ্রেজেন্টেটিভ পোয়েট মিনস, রিপ্রেজেন্টেটিভ কবি বলতে বোঝায় এ পোয়েট একজন কবিকে, হু এপিটোমাইজেস যিনি তুলে ধরেন, হিজ কন্টেম্পোরারি সোসাইটি, আর্ট, ফিলসফি অ্যান্ড রিলিজিয়ান। হিজ কন্টেম্পোরারি সোসাইটি তার সমসাময়িক সমাজ, আর্ট শিল্প, ফিলসফি দর্শন অ্যান্ড রিলিজিয়ন এবং ধর্মকে। টু পুট ইট ডিফারেন্টলি ভিন্নভাবে বলতে গেলে, ইট মিনস দ্যাট এটা বলতে বোঝায় যে এ পোয়েট রাইটস একজন কবি লিখেন, হিজ পোয়েম তার কবিতা, বাই অবজার্ভিং অ্যান্ড ডিপিক্টিং, বাই অবজার্ভিং অ্যান্ড ডিপিক্টিং পর্যবেক্ষণের দ্বারা এবং বর্ণনার দ্বারা, হিজ সোসাইটি তার সমাজকে, হোয়ার যেখানে দ্য লাইভস অফ পিপল অফ অল ক্লাসেস এক্সিস্ট, হোয়ার যেখানে দ্য লাইভস অফ পিপল মানুষের জীবন বা মানুষজন, অফ অল ক্লাসেস এক্সিস্ট সকল শ্রেণীর মানুষ যেখানে অবস্থান করে। জিওফ্রে চসার, লাইফ ডিউরেশন হচ্ছে 1343 to 1400, ইজ দ্য ফার্স্ট, হলো সর্বপ্রথম, illustrious representative poet বিখ্যাত রিপ্রেজেন্টেটিভ পোয়েট। তাহলে রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলতে যেই কবি তার সমাজকে সম্পূর্ণরূপে তুলে ধরে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পোয়েট। ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাসে। তাহলে ইন্ট্রোডাকশনটাকে আমাদেরকে যেভাবে লিখতে হচ্ছে সেটা হচ্ছে এইভাবে, রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলতে একজন কবিকে বোঝায় যে তার সমসাময়িক সমাজ, শিল্প, দর্শন, ধর্ম এগুলোকে উপস্থাপন করে। অন্যভাবে বলতে গেলে রিপ্রেজেন্টেটিভ কবিরা মূলত তার সমাজকে বর্ণনা করে এবং পর্যবেক্ষণ করে কবিতা লিখেন, যে সমাজে সকল শ্রেণীর মানুষ উপস্থিত থাকেন। জিওফ্রে চসার হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বপ্রথম রিপ্রেজেন্টেটিভ পোয়েট। ওকে, সো আমরা নেক্সট পয়েন্টের দিকে যাব। নেক্সট পয়েন্ট কি? চসার অ্যাজ রিপ্রেজেন্টেটিভ। চসার অ্যাজ রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধি হিসাবে চসার। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে চসার ইজ এ ট্রুলি রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিজ টাইম। চসার হলো এ ট্রুলি রিপ্রেজেন্টেটিভ পোয়েট, একজন সত্যিকারের প্রতিনিধি কবি বা রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিজ টাইম, তার সময়ের। ইচ অফ হিজ ক্যান্টারবারি টেলস, ক্যান্টারবারি টেলস এর প্রত্যেকটি গল্প, ইচ অফ হিজ ক্যান্টারবারি টেলস মানে ক্যান্টারবারি টেলস এর প্রত্যেকটি গল্প। ক্যান্টারবারি টেলস হচ্ছে জিওফ্রে চসারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম। ওকে, ইজ ডিপলি রুটেড, গভীরভাবে গাথা, শেকড় গাথা, ইজ ডিপলি রুটেড গভীরভাবে শেকড় গাথা, ইন দ্য স্পিরিট অফ হিজ পিরিয়ড, তার সময়ের গতির সাথে, তার যুগের গতির সাথে, অ্যান্ড এবং দ্য নানস্প্রিস্ট টেল, আরো একটা এই ক্যান্টারবারি টেলস এর একটা গল্পের নাম হচ্ছে নানস্প্রিস্ট টেল। নানস্প্রিস্ট টেল এর বাংলা অর্থ হচ্ছে সন্ন্যাসী ধর্মযাজকের গল্প। স্ট্যান্ডস নো এক্সেপশন, স্ট্যান্ডস নো এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম নয়। দে অফার আস, তারা আমাদেরকে প্রদান করে, এ ডাইরেক্ট ট্রান্সক্রিপশন অফ মিডিয়েভাল লাইফ। এ ডাইরেক্ট ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একেবারে হুবহু কপি, হুবহু কপি প্রদান করে, অফ মেডিয়েভাল লাইফ মধ্যযুগের বা মধ্যযুগের জীবনের, অ্যান্ড থট এবং চিন্তার। দে প্রোভাইড, তারা প্রদান করে, অ্যান আইরনিক স্টাডি। আইরনিক স্টাডি মানে হচ্ছে, আইরনিটা কি? আইরনি হচ্ছে যা প্রত্যাশা করা হয় ঠিক তার বিপরীতটা ঘটা, এটাকে আইরনি বলা হয়। তাহলে আইরনিক স্টাডি বলতে বিপরীত একটা স্টাডি করে, অফ দ্য কন্টেম্পোরারি লাইফ, সমসাময়িক জীবনের। চসার্স রিপ্রেজেন্টেশন অফ হিজ এজ, তার যুগের উপস্থাপনা, চসার্স রিপ্রেজেন্টেশন, চসারের উপস্থাপনা, অফ হিজ এজ তার যুগের, ইজ হলো ইনডিড প্রকৃতপক্ষে ভিভিড, সুস্পষ্ট, পিকচারেস্ক মনোরম, অ্যান্ড হিস্টোরিক্যাল এবং ঐতিহাসিক। তাহলে চসার অ্যাজ রিপ্রেজেন্টেটিভ, এই পয়েন্টটাকে আমাদেরকে কিভাবে ডেভেলপ করতে হচ্ছে যে চসার হচ্ছে তার যুগের প্রকৃত একজন রিপ্রেজেন্টেটিভ কবি। ক্যান্টারবারি টেলস এর প্রত্যেকটি গল্প তার যুগের সাথে শেকড় গাথা। নানস্প্রিস্ট টেল, এই গল্পটাও বিপরীত নয়। মূলত ক্যান্টারবারি টেলস এর প্রত্যেকটা গল্প
মধ্যযুগীয় জীবন এবং চিন্তার একটা হুবহু কপি প্রদান করে আমাদেরকে। তবে এখানে মূল বিষয় যেটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে যে বিপরীতভাবে কন্টেম্পোরারি লাইফটাকে, সমসাময়িক জীবনটাকে স্টাডি করা হয়েছে, আইরনিক স্টাডি করা হয়েছে। আর মূলত চসার যেভাবে তার যুগটাকে উপস্থাপন করেছেন সেটা খুবই সুস্পষ্ট বা প্রাণবন্ত, মনোরম এবং ঐতিহাসিক। এই পয়েন্টটাকে এইভাবে ডেভেলপ করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে মেডিয়েভাল শিভালরি, মধ্যযুগীয় অশ্বরোহী যোদ্ধা। মানে সেই সময়তে, মধ্যযুগে চসারের সময়তে ক্যান্টারবারি টেলসটা মূলত 1700, ক্যান্টারবারি টেলস এই কাব্যগ্রন্থটা, চসারের যে বিখ্যাত কাব্যগ্রন্থ বা ইংলিশ লিটারেচারের বিখ্যাত কাব্যগ্রন্থ ক্যান্টারবারি টেলস, এইটা মূলত 1387 সালে পাবলিশ করা শুরু হয়েছিল এবং 1400 সাল পর্যন্ত, চসারের মৃত্যু পর্যন্ত এই গল্পটা চলতে থাকে। এই সাহিত্যকর্মটা ধারাবাহিকভাবে পাবলিশ চলতে থাকে। তারপরেও এটাকে একটা আনফিনিশড ওয়ার্ক বলা হয়। তো সেই সময়তে আসলে কোন কোন বিষয়গুলো মানুষ বেশি আগ্রহী ছিল, কোন কোন বিষয়ের উপরে, সেই বিষয়টাকে চসার ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছেন। তো আগ্রহের একটা যে বিষয় ছিল সেটা হচ্ছে কি মেডিয়েভাল শিভালরি। ওকে, যে মানুষ অশ্বরোহী যোদ্ধাদেরকে অনেক বেশি সম্মান প্রদান করত, তাদেরকে রেসপেক্ট দিত, ভালোবাসতো, এবং সবাই বেসিক্যালি এই অশ্বরোহী যোদ্ধা হতে চাইতো। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে লিখবো, যে চসার্স পোয়েট্রি রিফ্লেক্টস, চসারের কবিতা প্রতিফলিত করে দ্য শিভালরিক স্পিরিট, মানে অশ্বরোহী যোদ্ধার গতি, অফ মেডিয়েভাল টাইমস, মধ্যযুগের। ইট ইজ অবজার্ভড দ্যাট, এটা দেখা যায় যে ইন দ্য ক্যান্টারবারি টেলস, ক্যান্টারবারি টেলসে চসার ক্লাসিফাইজ, চসার শ্রেণী বিভাগ করেন হিজ ক্যারেক্টার্স, তার চরিত্রগুলোকে, ইন্টু 3 গ্রুপস, 3টা ভাগে। দ্য নাইট ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, নাইট মানে যোদ্ধা, যোদ্ধা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, একটা চরিত্র, একটা চরিত্র মানে 3টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ। হু ইজ এ ট্রু রিপ্রেজেন্টেটিভ, যিনি সত্যিকার অর্থেই একজন প্রতিনিধিমূলক বা একজন প্রতিনিধি অব দ্য স্পিরিট অব মেডিয়েভাল শিভালরি, মেডিয়েভাল মধ্যযুগীয় অশ্বরোহী যে স্পিরিট, এই স্পিরিটের তিনি একজন প্রকৃত প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। হুইচ ওয়াজ এ ব্লেন্ড অফ লাভ, রিলিজিয়ন অ্যান্ড ব্রেভারি, হুইচ ওয়াজ যেটি ছিল এ ব্লেন্ড অফ লাভ, ভালোবাসার একটা মিশ্রণ, রিলিজিয়ন ধর্মের মিশ্রণ, অ্যান্ড ব্রেভারি এবং সাহসিকতার মিশ্রণ। হি হ্যাজ বিন চ্যাম্পিয়ন, তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, অফ মোর দ্যান 50 ব্যাটলস, 15টির বেশি যুদ্ধক্ষেত্রে, ইন দ্য ডিফেন্স অফ খ্রিস্টিয়ানিটি, খ্রিস্টান ধর্মকে ডিফেন্স করার জন্য, বাঁচানোর জন্য। চসার্স নাইট, চসারের যোদ্ধা, অবজার্ভস পর্যবেক্ষণ করে, আটমোস্ট কার্টেসি, সর্বোচ্চ পরিমাণের, কার্টেসি মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা, জেন্টালিটি। ওকে, বিইং দ্য এম্বডিমেন্ট, বিইং দি এম্বডিমেন্ট অফ শিভালরিক আইডিয়ালস, এবং এই যে কার্টেসির কারণে বিইং হয় দ্য এম্বডিমেন্ট, এম্বডিমেন্ট বলতে নিদর্শন বা দৃষ্টান্ত, অফ শিভালরিক আইডিয়ালস, অশ্বরোহী যোদ্ধার আদর্শের। হি ওয়াজ নট অনলি ওয়ার্দি, সে শুধুমাত্র যোগ্য ছিল না, ইন পোলাইটনেস মানে নম্রতা ভদ্রতার ক্ষেত্রেই সে শুধুমাত্র যোগ্য ছিল না, বাট অলসো ওয়াইজ ইন টেকিং ডিসিশন, তবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক বেশি জ্ঞানী ছিলেন। নাও এখন উই মাস্ট পয়েন্ট আউট দ্যাট, আমরা অবশ্যই উল্লেখ করতে পারি যে চসার ইজ এ রিপ্রেজেন্টেটিভ ওয়ান, চসার হচ্ছে একজন প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ। অ্যাজ যেহেতু হি কিপস ফেস, তিনি তাল মিলিয়েছেন, উইথ দ্য কন্টেম্পোরারি টাইম, সমসাময়িক সময়ের সাথে, আফোর্ডিং তুলে ধরে, ফ্যাসিনেটিং শিভালরি ইন হিজ রাইটিং, ফ্যাসিনেটিং শিভালরি মনোমুগ্ধকর অশ্বরোহী যোদ্ধা, ইন হিজ রাইটিংস তার লেখার মধ্যে। নেক্সট পয়েন্ট কি, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য। তাহলে ব্যবসা বাণিজ্য মধ্যযুগের একটা বৈশিষ্ট্য ছিল, আর সেইটাকে জিওফ্রে চসার তার কবিতায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। চসার লিভড ইন এ সোসাইটি, চসার একটি সমাজে বাস করত, দ্যাট ওয়াজ বেসড অন, যেটা প্রতিষ্ঠিত ছিল, দ্যাট ওয়াজ বেসড অন বলতে যেটা প্রতিষ্ঠিত ছিল, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের উপরে। দ্য সেকেন্ড গ্রুপ অফ চসার্স আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, দ্য সেকেন্ড গ্রুপ, দ্বিতীয় গ্রুপটি, আমরা যে প্রথমে কি বললাম যে চসার তার চরিত্রগুলোকে 3টা ভাগে ভাগ করেছে, তাহলে সেকেন্ড গ্রুপটা কি, অফ চসার্স আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, চসারের চরিত্রের সেকেন্ড গ্রুপ হচ্ছে
ইজ হলো ডক্টরস, চিকিৎসকরা, লয়ার্স, আইনজীবীরা, অ্যান্ড মার্চেন্টস এবং ব্যবসায়ীরা, হু সিম্বলাইজ, যারা প্রতীকীভাবে নির্দেশ করে, দ্য ব্র্যান্ড অফ মার্চেন্টস, মার্চেন্টস ব্যবসায়ী এই দলটাকে নির্দেশ করে। পয়েন্ট টু বি নোটেড, এখানে তিনটা বিষয়ের উপরে বলা হয়েছে যে ডক্টরস, লয়ার্স এবং মার্চেন্টস। তো আমরা জানি মার্চেন্টস শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী, তো ব্যবসায়ীরা ব্যবসা করবে এটাই স্বাভাবিক, কিন্তু ডক্টরস এবং লয়ার্স এই দুইটা শ্রেণী কিন্তু সেবামূলক প্রফেশন। তো চসার বলছে যে এরাও হচ্ছে মার্চেন্টস কে সিম্বলাইজ করে। তার মানে কি, সে সময়তে চিকিৎসা ব্যবস্থা অনেক করাপ্টেড ছিল এবং বিচার ব্যবস্থা অনেক করাপ্টেড ছিল, যেহেতু ডক্টরস এবং লয়ার্সরা কি ছিল, ব্যবসায়ী ছিল। ওকে, দ্য মার্চেন্ট ইজ এ টিপিক্যাল রিপ্রেজেন্টেটিভ অফ হিস ক্লাস। মার্চেন্ট ব্যবসায়ী, ইজ হলো এ টিপিক্যাল রিপ্রেজেন্টেটিভ, একটা টিপিক্যাল বলতে ধরাবাঁধা, ধরনগত প্রতিনিধি অফ হিস ক্লাস, তার সমাজের। অর্থাৎ ওই সময়তে মানুষ ব্যবসাটাকে অনেক বেশি প্রাধান্য দিত। ঠিক আছে, দ্য কান্ট্রিম্যান অ্যান্ড মার্চেন্টস, যারা হচ্ছে গ্রামের লোক, কান্ট্রিম্যান বলতে গ্রামের লোক, অ্যান্ড দ্য মার্চেন্টস এবং ব্যবসায়ীরা, হ্যাভ অলওয়েজ মেড, সর্বদাই বানিয়েছে বা তৈরি করেছে, টু মোস্ট কমন অবজেক্টস অফ হিউমার অ্যান্ড স্যাটায়ার। টু মোস্ট কমন অবজেক্টস, অত্যন্ত সাধারণ দুইটা জিনিস, অফ হিউমার অ্যান্ড স্যাটায়ার, হাস্যরস এবং বিদ্রুপের। এর মানে হচ্ছে গ্রামের লোকজন এবং ব্যবসায়িকরা চসারের সাহিত্যকর্মে হাস্যরস এবং বিদ্রুপের উপাদানটাকে যোগান দিয়েছে। অলদো, যদিও, দ্য ডক্টরস অ্যান্ড লয়ার্স, ডাক্তার এবং লয়াররা বা ডাক্তার বা লয়ারদেরকে হ্যাভ বিন স্যাটারাইজ, সমালোচনা করা হয়েছে, সিভিয়ারলি, তীব্রভাবে, বাট চসার লেটস দ্য মার্চেন্ট গো উইদাউট মাচ অফ স্যাটায়ার। বাট চসার লেটস দ্য মার্চেন্ট গো, মানে চসার লেটস মানে কি অনুমতি দেয়, অনুমতি দেয়, দ্য মার্চেন্ট বণিকদেরকে, গো যেতে অনুমতি দেয়, উইদাউট মাচ অফ স্যাটায়ার মানে অত্যন্ত বেশি বিদ্রুপ না করে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। এর মানে হচ্ছে যে চসার বণিক শ্রেণীকে বেসিক্যালি খুব বেশি সমালোচনা করেনি। সুতরাং দ্য মার্চেন্টস সিগনিফাই, ব্যবসায়ীরা বা বণিকেরা, সিগনিফাই নির্দেশ করে, দ্য চেঞ্জড কন্ডিশন, পরিবর্তিত অবস্থা, অফ চসারিয়ান সোসাইটি, চসারের সমাজের। ওকে, নেক্সট পয়েন্ট, দ্য চার্চ। দ্য থার্ড গ্রুপ রিপ্রেজেন্টস দ্য চার্চ। চার্চ মানে হচ্ছে গির্জা। এখানে গির্জা বলতে যেটাকে বোঝানো হচ্ছে ধর্মের অবস্থাটা কি ছিল। তাহলে দ্য থার্ড গ্রুপ রিপ্রেজেন্টস দ্য চার্চ, দ্বিতীয় শ্রেণীটা চার্চকে রিপ্রেজেন্ট করে, গির্জাকে রিপ্রেজেন্ট করে। হুইচ ওয়াজ এ ভিজিবল পাওয়ারফুল ফোর্স, হুইচ ওয়াজ যেটা ছিল, এ ভিজিবল পাওয়ারফুল ফোর্স একটি দর্শনীয় শক্তিশালী শক্তি, থ্রু আউট ইংল্যান্ড মানে সমস্ত ইংল্যান্ডে। দ্য চার্চ হ্যাড বিকাম, গির্জা হয়ে উঠেছিল, দ্য চার্চ হ্যাড বিকাম, গির্জা হয়ে উঠেছিল বা হয়েছিল, এ হট বেড অফ প্রফলিগেসি, করাপশন অ্যান্ড র্যাঙ্ক ম্যাটেরিয়ালিজম। হটবেড অফ প্রফলিগেসি, প্রফলিগেসি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁকাবাজি, লম্পটি করা, অপবিত্রতা, দুর্নীতি এবং র্যাঙ্ক ম্যাটেরিয়ালিজম। র্যাঙ্ক ম্যাটেরিয়ালিজম বলতে ধর্ম তো হচ্ছে পরকালের জীবন নিয়ে আলোচনা করবে, কিন্তু সেই সময়তে ধর্মটা ছিল হচ্ছে সম্পূর্ণরূপেই বস্তুবাদী একটা ব্যাপার, সেই জিনিসটাকে চসার তুলে ধরেছে। দ্য ফ্রায়ার হচ্ছে এক ধরনের তোমার ধর্মগুরু, এরা মূলত ভিখারি বা ভিক্ষু। ইজ এ জলি বেগার মানে হচ্ছে একেবারে খুব কমল ভিক্ষুক। হু ইউজেস হিজ টাং, হিজ টাং বলতে যারা কথা বলতো, যারা ব্যবহার করতো তাদের ভাষাটাকে, টু লাইভ হিজ লাইফ, তার জীবনটাকে যাপন করার জন্য। দ্য প্যাডোনার হচ্ছে আরেকটা র্যাঙ্ক গির্জাতে। এই র্যাঙ্কটা মূলত মানে যদি কোনো খ্রিস্টান ব্যক্তি অপরাধ করে, তাহলে প্রত্যেকটা খ্রিস্টান গির্জাতে একটা অপরাধ স্বীকার করার জন্য জায়গা আছে, সেই জায়গাতে প্যাডোনার উপস্থিত থাকবে। প্যাডোনার হচ্ছে ক্ষমা প্রদানকারী, সে ক্ষমা করে দিবে। আর সে যদি শোনার পরে তাকে ক্ষমা করে দেয়, তাহলে তার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। তাহলে দ্য প্যাডোনার ইজ এ ডেসপিকেবল প্যারাসাইট, ঘৃণ্য পরজীবী। ডেসপিকেবল শব্দের অর্থ হচ্ছে জঘন্য বা ঘৃণ্য, আর প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, যারা অন্যের উপরে নির্ভর করে বসবাস করে। অর্থাৎ এই প্যাডোনাররা
বেসিক্যালি টাকার বিনিময়ে মানুষদেরকে জান্নাত প্রদান করে দিত, ঠিক আছে? বিকজ কারণ হি এনশিওরস হেভেন, সে স্বর্গ নিশ্চিত করে দিত ফর দ্য সিনার্স, পাপীদের জন্য, ইন রিটার্ন অফ ক্যাশ মানি, যদি নগদ টাকা তাদেরকে দেওয়া হতো অপরাধ স্বীকার করার সময়, অর্থাৎ হাদিয়া দেওয়া, যদি বকশিস দেওয়া হতো, তখন তারা বলতো যে না, আপনি এর জন্য ঈশ্বর আপনাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। দ্য সামনার ইজ এ লাইকওয়াইজ এ ডিপ্রেভড ফেলো। সামনার মানে আহ্বানকারী, আহ্বানকারীও অনুরূপ ভাবে এ ডিপ্রেভড ফেলো, একজন হতাশ মানুষ। দি অনলি এক্সেপশন ইজ দ্য পুয়ার পারসন। তো খ্রিস্টান ধর্মে পারসন নামেও একটা শ্রেণী আছে, যে শ্রেণীটা এক্সেপশন ছিল, ব্যতিক্রমী ছিল। অ্যাপারেন্টলি, সুস্পষ্টভাবে, এ ফলোয়ার অফ উইক্লিফ, তারা ছিল উইক্লিফের ফলোয়ার। উইক্লিফ একজন বিখ্যাত সাহিত্যিক এবং ধর্মযাজক। হু রিভল্টেড, যিনি বিদ্রোহ করেছিলেন, এগেনস্ট দ্য করাপশন অফ চার্চ, গির্জার দুর্নীতির বিরুদ্ধে যিনি মূলত বিদ্রোহ করেছিলেন। দাস, এইভাবে চসার হ্যাজ ট্রেসড আউট, চসার ব্যাখ্যা করেছেন দ্য করাপ্টেড সোসাইটি, দুর্নীতিগ্রস্ত সমাজকে, ইন হিজ দ্য ক্যান্টারবারি টেলস, তার ক্যান্টারবারি টেলসে, দ্যাট ইজ নাথিং এলস বাট রিপ্রেজেন্টেটিভ, যেটি রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি ছাড়া আর কোনো কিছুই নয়। এইভাবে সুন্দরভাবে প্রশ্নটা যদি বুঝে বুঝে বারবার পড়তে থাকো, তাহলে তোমার একটা সময় পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, আর সেক্ষেত্রে তুমি অনেক ভালো নাম্বার পেতে সক্ষম হবে।